এজেন্টদের দাপাদাপি, মূর্খামির বেয়াদপি। এজেন্টদের দাপাদাপি, মূর্খামির বেয়াদপি, এই অডিওটা একান্ত ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে। তো আজকে একটু আগে খেয়াল করলাম যে ইস্টবেঙ্গলে যে সোশ্যাল মিডিয়া পেজ আছে ক্লাবের, সেখান থেকে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে। সেই আর্টিকেলটা ঘোষ অথরিং করেছে ইস্টবেঙ্গলের যে শীর্ষকর্তা আছেন নিতুবাবু। তো সে আর্টিকেলটা আপনারা গেলে দেখতে পাবেন, ইস্টবেঙ্গলের যে ফেসবুক পেজ আছে ওটা বোধহয় খেলাতে বেরিয়েছে। তো তার যে শিরোনাম সেটা হচ্ছে এজেন্টদের দাপাদাপি। তো সেখানে অনেক ভালো ভালো কথা লিখেছেন নিতুবাবু, কিন্তু গোটা আর্টিকেলটা পড়ে মনে হলো একটা শব্দ মাথায় এলো, জ্ঞানপাপী। বাংলাটা বহু প্রচলিত কথা আছে জ্ঞানপাপী। আমি আমার ঠিক আগের অডিওটাতেই গতকাল একটা কথা বলেছিলাম যে কর্মযোগ আর বাতেলা যোগ, মানে আপনি অনেক কিছুই ভাবতে পারেন। মানে আমি যেগুলো বলি, ধরুন অ্যাজ আ ফ্যান অনেক কিছু বলি, সেগুলো লিটারেলি একটা বাতেলা। কিন্তু ঠিক আছে, আমি তো ক্লাবের সাথে যুক্ত নই, অ্যাজ আ ফ্যান এতটুকুই আমি করতে পারি, বা আমার মতন ধরুন আরও যারা ফ্যান আছে এটুকুই করতে পারি, আমরা বক্তব্য পেশ করতে পারি। কিন্তু যারা ধরুন ক্লাবের দায়িত্বে আছে, সে আপনার নিতুবাবু বলুন বা ইমামির তরফ থেকে যারা, তাদের কিন্তু একটা কর্মযোগের ব্যাপার আছে, একটা অঙ্গীকার আছে। সেটা তারা করছে কি না, এই তারা ফ্যানদের মতনই আচরণ করছে। তো এই আর্টিকেলে কিছু কিছু অংশ আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব কেন আর্টিকেলটা পড়েই আমার মনে এলো ওই শব্দটা জ্ঞানপাপী। তো প্রথমেই আসা যাক প্রথম কলামে শেষের দিকে, যেখানে উনি বলছেন যে এজেন্টরা নাকি প্লেয়ার গছিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে আজে বাজে প্লেয়ার গছিয়ে দেওয়ার চেষ্টা করে ক্লাবদেরকে। ঠিক কথা, গছিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক কথা। নেওয়া না নেওয়াটা তো আপনার হাতে। মানে আমি মনে করতে পারছি না, শুধু একটাই মাথায় আসছে, ধরুন যে গোলকিপার গিলটা নিলেন, তার সাথে তার দাদাকে হয়তো গছিয়ে দিয়েছে, আর সেখানে হয়তো গিলের একটা থাকতে পারে, একটা সে থাকতে পারে। কিন্তু আর তো মনে পড়ছে না এমন কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়েছে যাকে নিতেই হতো, যাকে নেওয়ার জন্য কিনা আর একটা খাজা প্লেয়ারকে নিতে বাধ্য হয়েছে ক্লাব। মনে পড়ছে না। আপনার অজয় ছেত্রীকে তো সাথে তো কোনো ভালো প্লেয়ার আসেনি, নাকি অজয়ই ভালো প্রথমে ভেবেছিলেন, দেখা যাচ্ছে অজয় খাজা মাল। এরকম প্রচুর প্লেয়ার নেওয়া হয়েছে, মানে তা জানি না মানে কার সাথে কে ফ্রি এসছে, কেন ম্যাক্সিমামই খাজা বেরিয়েছে। তো জানি না মানে এই দাবিটা কি, মানে কার সাথে কাকে গছানো হয়েছে। একমাত্র এটাই মাথায় আসছে যে গোলকিপার গিলের সাথে তার দাদাকে গছানো হয়েছে। তাছাড়া তো এমন কেউ কে আপনার ফার্স্ট 11-এ আছে, আপনার মহেশ নান্দা, এরাই আপনার ফার্স্ট টিমের প্লেয়ার, সৌভিক। তো জানি না মানে কাকে গছানো হয়েছে, নাকি যাদেরকে এনেছেন গছানোর সাথে গছানো মালই এনেছেন। তো এইটা গেল একটা ব্যাপার। তারপরে প্রথম কলামে শেষের দিকে নিতুবাবু লিখছেন যে ফ্র্যাঞ্চাইজি লিগে বিদেশিদের পাশাপাশি ভারতীয় কোচদেরও থাকা উচিত, সেটা এখন একদমই দেখা যাচ্ছে না। এখন যারা ক্ষমতায় তারা ভাবতে চান না, মানতে তো রাজিই নন যে ক্লাবগুলোরও ফুটবল পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা আছে। কোচের কথা আসা যাক। ধরলাম একটা চাপ রয়েছে, বিদেশি কোচ নিতে হবে, ঠিক আছে, ভারতীয় কোচ নিতে মানা করছে। তো বিদেশি কোচ কি খাজা কোনো কোচকে নিতে কেউ বাধ্য করেছে? মানে ধরলাম বিদেশি কোচ নেওয়ার একটা চাপ আছে, ইনভেস্টারের তরফ থেকে হোক বা এফএসডিএলের তরফ থেকে হোক, যে কোনো একটা তরফ থেকে একটা চাপ আছে। কিন্তু খাজা অনভিজ্ঞ বিদেশি কোচ নেওয়ার কি কোনো চাপ আছে বা চাপ ছিল? নয়তো কেন কুয়াদ্রাতকে নেওয়া হলো? কুয়াদ্রাতের তো ভারতের বাইরে কোনো কোচিং অভিজ্ঞতা নেই, জিরো এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি জিরো। মানে আমি জিরো বলছি, কোনো বাড়িয়ে বলছি না। আপনারা যান ট্রান্সফার মার্কেটে দেখুন, ডেভেলপমেন্টে বলুন বা সিনিয়র টিমের হেড কোচ এক্সপিরিয়েন্স একদম জিরো, গোল্লা এক্সপিরিয়েন্স। তো সেই চাপটা নিশ্চয় কেউ দেয়নি নিতুবাবুকে। তো সেই কাজটা কেন করতে পারলো না? আর ভারতীয় কোচ, ঠিক আছে, ভারতীয় কোচ একজন দরকার, একজন ইন্ডিয়ান কোচের একটা পদই রয়েছে, ইন্ডিয়ান হেড কোচ আইএসএল টিমে। তো সেখানেও কেউ কি বাধ্য করেছিল এমন কোচকে নেওয়ার জন্য?
যাকে আপনাকে ডেভেলপমেন্ট টিমেরও দায়িত্বে রাখতে হবে, বি টিমের, আরএফডিএলের, যার কিনা সেই অর্থে সেরকম কোনো ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স নেই। আপনি তাহলে সেখানে বিনোকে কেন রাখলেন? আপনি তো যে কোনো একজনকে রাখতেই পারতেন, ইন্ডিয়ান হেড কোচ, যার একটা লাইসেন্সের যেহেতু একটা ক্রাইটেরিয়া আছে, কাউকে রাখতেই পারতেন। কিন্তু আপনাকে হেড কোচের মানে আপনার রিজার্ভ টিমের হেড কোচ, আরএফডিএলের হেড কোচ, সেই ব্যক্তিকেই কেন করতে হলো, যার সেই অর্থে কোনো ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্সই নেই। সে যতটুকু এক্সপিরিয়েন্স করেছে বা অ্যাচিভমেন্ট করেছে, আপনার সন্তোষ ট্রফি বলুন বা ক্লাব ফুটবলে গোকুলামের হয়ে, মূলত প্রতিষ্ঠিত প্লেয়ারদের নিয়ে। তো এখানেও কিন্তু ওটা ধোপে টিকছে না যে এজেন্টদের দাপাদাপি বা সিস্টেম আপনাকে ভুল পথে ঠেলে দিচ্ছে। এটা আপনারই দোষ, আপনার হাতে অনেক কিছু রয়েছে। আমাকে যখন ধরুন একজন ডিরেক্টরকে একটা মুভি ডিরেক্ট করতে হয়, প্রডিউসারের একটা চাপ থাকে, এত টাকা দিচ্ছি, তুমি আমার বাজার থেকে টাকাটা তুলে দিও। তার মধ্যে অনেকে ভালো সিনেমা করে, অনেকে বাজে সিনেমা করে। আমাকে যদি একটা ক্যানভাসে একটা পেন্টিং করতে হয়, আমাকে যে ক্যানভাসের সাইজ সেইটা অনুযায়ী পেন্টিংটা করতে হবে, সেটা আমার লিমিটেশন। তার মধ্যেও কেউ ভালো ছবি আঁকে, কেউ বাজে ছবি আঁকে। তো এটা না ঠিক ধোপে টিকছে না যে এই চাপ রয়েছে। চাপ সর্বক্ষেত্রেই থাকে জীবনে, বাপেরও বাপ থাকে, সবারই বস থাকে, কারো না কারো কাছে কেউ অ্যাকাউন্টেবল থাকে। তার মধ্যে লোককে ভালো কাজ করতে হয়, যেটা এরা এখনও করে উঠতে পারেনি আইএসএলে। এরপর আসা যাক যে দ্বিতীয় যে কলামটা রয়েছে, সেখানে বলছে ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখানোর কেউ নেই। ভাই, তুমি কি মানে তুমি ঘুমিয়ে পড়েছো? মানে তোমার স্বপ্ন দেখার পিরিয়ডটা শেষ হয়ে গেছে? ভারতকে গুলি মারো। তুমি নিজে কি করছো? ইস্টবেঙ্গল ক্লাবটাকে কি স্বপ্ন দেখাচ্ছ? ভারতীয় ফুটবলের দায়িত্ব ছাড়ো না। ভারত কি নিয়ে অত ভাবছো কেন? এ তো অনেকে আছে না সেই बंगाल का कुछ नहीं हुआ, बंगाल का कुछ नहीं हुआ। আরে সাব, তেরা বাকি ভারতের কি করেছিস? বাঙ্গাল কা কুছ নেই হুয়া, বাঙ্গাল কা কুছ নেই হুয়া। বাঙ্গাল ধরলাম থার্ড ওয়ার্ল্ড, বাকি দেশটা কেন থার্ড ওয়ার্ল্ড হয়ে রয়েছে? তোর ইউপি, বিহার, গুজরাট কেন ফার্স্ট ওয়ার্ল্ড হয়নি? তো সেরকমই এই যে নীতু সরকার বলছে যে স্বপ্ন দেখানোর কেউ নেই, গুলি মারো। নেই, আমি জানি তো নেই। এ তো এতদিন ধরে আইএসএল চলছে, 10 বছর হয়ে গেছে, এখনও ভারত তলানিতেই রয়েছে, দিনকে দিন র্যাঙ্ক পিছোচ্ছে। এটা তো ফ্যাক্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই টেক অ্যাওয়ে। ইস্টবেঙ্গল ধরলাম আইএসএলে কিছু করে উঠতে পারেনি, সুপার জায়েন্ট অনেক কিছু করেছে, কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতীয় ফুটবল ইন্টারন্যাশনাল মঞ্চে কিছু করে উঠতে পারেনি। তো সেটাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটাই টেক অ্যাওয়ে। ওখানে কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো রকম ডক্টরিং করেনি ভারতের যে অ্যাকচুয়াল স্টেটাস। এটাই স্টেটাস। তুমি নিজে কি স্বপ্ন দেখাচ্ছ? ইস্টবেঙ্গলকে তুমি কি স্বপ্নটা দেখাচ্ছ? তারপরে নীতুবাবু লিখেছেন যে সব ক্লাবেরই বাধ্যতামূলক একাডেমি থাকা উচিত। একাডেমি মানে ইউথ সিস্টেম থাকা উচিত। একাডেমি মানে ইট ক্যান বি রেসিডেন্সিয়াল, ইট ক্যান বি নন রেসিডেন্সিয়াল, ডে স্কুল টাইপ। একটা ইউথ সিস্টেম থাকা উচিত। ঠিক আছে, তুমি বাকিদের নিয়ে তো ভাবছো কেন? তুমি তোমার নিজের ইস্টবেঙ্গলে কী করছো সেখানে ট্রান্সপারেন্সি আছে কি? তুমি যখন একটা ইউথ সিস্টেম রেখেছো, সেখানে বাই ডাইরেকশনাল ফ্লেক্সিবিলিটি রেখেছো? গত মরশুমে তুমি তো নিয়ে এলে, তোমার কোচ কোয়াদ্রাত নিয়ে এলো গুরনাজ গুই থেকে সুপ্রিম এলিট দুটো ইউথ নাকি ইউথ আইকন কিছু একটা প্রডিজি টাইপ নিয়ে এলো। তারপর যখন কলকাতার ফুটবল লিগ শুরু হলো, দেখা গেল সেখানে শ্যামল বেশ তো দারুণ খেলছে, কিন্তু কি করলে তুমি? কিন্তু ওই গুরনাজ গুই থেকে রেখেই দিলে তোমার আইএসএল স্কোয়াডে 5 স্টার লাক্সারিয়াস পরিবেশে। তুমি উল্টে শ্যামল বেশকে সরিয়ে দিলে। তারপর সিজন শেষের দিকে আরএফডিএল যখন খেললো, তখন দেখা গেলো না শ্যামল বেশা খুবই ভালো খেলছে, তখন তুমি আবার বাধ্য হলে তাকে নিয়ে আসতে। তো তোমার নিজের মধ্যেই তো ট্রান্সপারেন্সি নেই। যেই মুহূর্তে তুমি রিয়ালাইজ করলে যে শ্যামল বেসরা ইজ বেটার দ্যান ইউর গুরনাজ অ্যান্ড গুইতে, তুমি তো শ্যামলকে তো এগিয়ে দিলে না। কেন? মানে কি ভীষ্মের মতন প্রতিজ্ঞা করেছিলে যে শ্যামলকে এই মরশুমে শেষের দিকে খেলতেই হবে, মানে হি শুড নট বি প্রমোটেড অ্যান্ড গুরনাজ গুইতেকে রাখতেই হবে আমাকে নভোটেলের সাথে এমন কোনো চুক্তি হয়েছিল কি যে রাখতেই হবে নভোটেলে? আর এই ব্যাপারেও বলবো, ইস্টবেঙ্গলের যে কোচ রয়েছে বিনো, উনি মাঝে মধ্যে এরকম সাফাই গিয়েছেন, মানে বলেছেন ওর তো এখন অনেক বয়স আছে, ফিউচার আছে। মানে তুমি শ্যামলের ফিউচার
নিয়ে বেশি ভাবছো, নাকি তোমার নিজের ফিউচার নিয়ে, নাকি কোনো কমিটমেন্ট রয়েছে? যদি আজকের তারিখে দাঁড়িয়ে আমার মনে হয় যে শ্যামল ইজ গুড এনাফ ফর আইএসএল ফর প্রমোশন, কেন ওকে ওয়েট করাবো? ওর ফিউচারটা ভুলে যান। আপনি তো ইস্টবেঙ্গল ক্লাবটার সঙ্গে গদ্দারি করছেন। যদি যে কোনো দিন মনে হয় যে একটা জুনিয়র ছেলে, সে হয়তো ট্রায়াল দিচ্ছে রিজার্ভের, দ্যাট হি ইজ গুড এনাফ ফর দ্য সিনিয়র স্কোয়াড, আপনি কেন ওকে রেখে দেবেন তাহলে? মানে কি এই ইকুয়েশনটা ঠিক কি? ট্রান্সপারেন্সিটা কোথায়? আর যদি মনে হয় একটা ছেলেকে ভুল করে প্রমোশন দিয়ে দিয়েছি, যেমন আদিত্য পাত্রকে, রনিশ সরকারকে, তবু তাকে আপনি কেন পুষবেন? মানে কিসের কমিটমেন্ট, কিসের আপনি দিয়েছেন? মানে কোন ভীষ্ম প্রতিজ্ঞা? ভীষ্ম প্রতিজ্ঞা দিয়ে কি হয়েছিল শেষে? ওই মহাভারতীয় ভীষ্ম কটা কি ছিঁড়েছিল? তো এই ট্রান্সপারেন্সি তো নেই। আপনি বাকিদের নিয়েও তো ভাবছেন কেন? নিজের ক্লাবের ইউথ সিস্টেম আর সিনিয়র টিমের মধ্যে যে প্রমোশন প্রসেস, বা আবার কাউকে পেছনে ফেলে দেওয়া, এটা ঠিকঠাক করুন, এটার মধ্যে ট্রান্সপারেন্সি আনুন। ওর বয়স কম, ওকে তাই একটু ওয়েট করতে হবে। শ্যামল 18-19, ওর বয়স বেড়ে যাচ্ছে। এ তো সে আগেকার দিনে হতো মধ্যবিত্ত পরিবারে। ছোটো মেয়ের অনেক সম্বন্ধ আসছে, না না না, বড় মেয়ে কাকে ই করতে হয়, বড় মেয়ের না আছে পড়াশোনা, না আছে রূপ, বিয়ে হচ্ছে না। মেয়েদের কথা বাদ দিলাম, ছেলেদের ক্ষেত্রে এরকম হতো। মেজো ছেলে প্রচুর হয়তো সম্বন্ধ আসছে, ভালো চাকরি করছে, বড় ছেলে আতপাগলা, বিয়ে হচ্ছে না, রাজনীতি করছে, ভুলভাল রাজনীতি, বিয়ে হচ্ছে না, তাই ভাইকেও বসিয়ে রেখে দিয়েছে। তো এইগুলো থেকে না বেরিয়ে আসুন। আপনি পরের বাড়ি ভারতের কথা পরে ভাববেন, আগে আপনি নিজের ক্লাবটার কথা ভাবুন। তারপর শেষের দিকে উনি একটু ভূমি সন্তান নিয়ে কথা বলেছে। তো এখানেও তো মানে আপনি কি করেছেন? আপনার টিমে শুরু থেকেই মহিতোষ রয় ছিল, তন্ময় দাস ছিল, তাদের তো আপনি পুশ করেননি। শেষের দিকে বাধ্য হয়ে তখন উইন্টার উইন্ডোতে আপনি মানে মহিতোষ, তন্ময়দের প্রমোট করেছেন। তন্ময় দাসকে 1 মিনিটের জন্য খেলানো হয়নি কেন? মুখে একরকম কথা বলছেন, কাজে কর্মে একদম অন্যরকম, ভিন্ন রকম। আপনি আগে নিজে ঠিক হন। আমাকে অনেকেই বলছে যে ইস্টবেঙ্গল কী করবে এই বাজেট। আমি বলি ইস্টবেঙ্গল বাজেট কিন্তু একদম কম নয়, মানে একদম মানে ভিকিরি মার্কা বাজেট নয় ইস্টবেঙ্গলের, যথেষ্ট বাজেট আছে। এই বাজেটটাকে আপনাকে কিন্তু একটু মানে বুদ্ধি দিয়ে ব্যবহার করতে হবে। আপনি যদি ব্যাকআপ প্লেয়ার চান, মানে চেঞ্জ প্লেয়ার, তার জন্য আপনাকে কেরালা থেকে প্লেয়ার আনার দরকার নেই। 15 মিনিট খেলার জন্য কেরালা থেকে কেন প্লেয়ার আনবেন আপনি? ওই বিনীত রায় এরা কী প্লেয়ার? প্রিন্সটন রেবেলো, এর চেয়ে তো আপনার মহিতোষ রায় মাঝ মাঠে ভালো খেলে দেবে, শ্যামল বেশা ভালো খেলে দেবে, তন্ময় দাস ভালো খেলে দেবে। আপনি যদি একদম কনফার্মড ফার্স্ট 11 প্লেয়ার না পান, সেরকম প্লেয়ারকে নেবেন না। আপনি বরঞ্চ সেই টাকাটা দিয়ে আরও কিছু ভালো প্লেয়ার, লোকাল প্লেয়ারদের তুলুন। এদের মধ্যে একটা খিদেও আছে, প্রমাণ করার তাগিদ আছে, কেন এরা বঞ্চিত, বঞ্চিত বাঙালি, বা বঞ্চিত বা একটা গালাগালিও আছে, বলছি না, মানে আপনারা ওদেরকে ওরকম এতদিন গালাগাল দিয়েই রেখেছেন। এদের মধ্যে একটা খিদে আছে। আর আপনি ভালো বিদেশি আনুন যে বাজেট আছে, এবং দরকার হলে একদম প্রথম সারির প্লেয়ার নিয়ে আসুন অন্য রাজ্য থেকে, কেউ মানা করবে না। আপনি কেরালা থেকে আনুন, পাঞ্জাব থেকে আনুন, যেখান থেকে ইচ্ছা আনুন, কিন্তু সে যেন একদম এস্টাবলিশড প্লেয়ার হয় ফার্স্ট 11-এর। কারণ আপনি যদি ওরকম প্লেয়ার আনেন যে প্রতিষ্ঠিত হয়নি, আপনার কোচ কিছুই করতে পারবে না। আর যদি ওরকম প্লেয়ার আনতেই হয় যে এখনও প্রতিষ্ঠিত হয়নি, তাহলে একটা কোচ নিয়ে আসুন যে অন্তত টেকনিক্যাল ব্যাপারটা শেখাতে পারবে, প্লেয়ারদের গ্রুমিং করতে পারবে। সে যেখান থেকে ইচ্ছা নিয়ে আসুন। আপনি যদি কেরালায় পান, ওখান থেকেই নিয়ে আসুন একজনকে, বা দেশের বাইরে যদি পান, এই তো রয়েছে না আপনার এই বেলজিয়ামের কোচটা, যাকে ইউনাইটেড রেখেছে, কত এদের মাইনে, বেশি মাইনেও নয়। বেলজিয়ামের প্রচুর কোচ আছে যারা ধরুন এই টেকনিক্যাল ব্যাপারটা বা প্লেয়ার গ্রুমিং ব্যাপারটা জানে, নিয়ে আসুন না। ওই তো ডি রাইডার ছিল, ওরকম কাউকে নিয়ে আসুন। কত খরচ পড়বে? আপনি এজেন্ট আপনাকে যা মুরগি করবে, যে বাড়তি টাকা নেবে, হচ্ছে অনেক কম টাকা আপনি একটা পেয়ে যাবেন একটা কোচকে। নিয়ে আসুন, সে আপনার একাডেমির টিম, RFDL-এর টিম, আপনার সিনিয়র টিমের যারা ইয়াং প্লেয়ার, তাদেরকে টেকনিক্যালি গ্রুমিংটা করবে। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।